নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে স্যার আমি তো আপনাকে আর অনেকদিন ধরেই চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আমি আগের সপ্তাহে চেষ্টা করেছিলাম, পাইনি। আগের সপ্তাহে আমার শরীর খারাপ ছিল বলে বসিনি। হ্যাঁ আমি এই জন্য আপনার কাছে আমি যেতেও চেয়েছিলাম, পারিনি। আমি মহা সমস্যায় রয়েছি। কত নম্বর ওয়ার্ড? আমার 96 নম্বর ওয়ার্ড। 96। দাদা নামটা বলুন। আমার নাম সৌরভ দাস। দাদা ঠিকানাটা বলুন। 58/1 সেন্ট্রাল রোড। 58/1। হ্যাঁ সৌরভ দা বলুন। This call is now being recorded. সৌরভ দা বলুন। হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে আমার বাড়ি অনেকদিন আগে হয়ে গেছে। আমার দাদু প্রমোটারকে দিয়েছিল, প্রমোটার বাড়ি বানিয়েছে। বানানোর পর এখন দেখা যাচ্ছে বাড়ির ক্যারেক্টার, আমার বাড়ির রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি হয়েছিল, এখন প্রমোটার বাড়ির ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে। কোনো ফ্ল্যাট ভেঙে তারা রেস্টুরেন্ট বানাচ্ছে, কোনো ফ্ল্যাট আমার ফ্ল্যাটের উপর ফ্ল্যাট ভেঙে তারা হোটেল বানিয়েছে। দাদা আরেকবার রিপিট করুন না, এখানে পাশে বলুন তো আওয়াজ। বলছিলাম স্যার আমার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হিসাবে এগ্রিমেন্ট হয়েছিল প্রমোটারের সাথে আমার দাদু। হ্যাঁ তারপর এবার প্রমোটার সেটা আস্তে আস্তে সেটার ক্যারেক্টার, বিল্ডিং এর ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে। নেচার ভায়োলেশন করেছে আমার এগ্রিমেন্ট। প্রমোটার করছে কি, একটা করে ফ্ল্যাট তারা না বেচে নিজেরাই ভেঙে একটা রেস্টুরেন্ট বানাচ্ছে, একটা হুক্কাবার বানাচ্ছে। আমার বেডরুমের নিচে ইন্ডাস্ট্রিয়াল চুলা, ইন্ডাস্ট্রিয়াল কিচেন চলছে, যেখানে তন্দুর বানাচ্ছে। আমার বেডরুমের নিচে আমি গরমে আর ধোঁয়ায় আমি থাকতে পারছি না ঘরে। আমার মা বাবা অসুস্থ। এখন কি রেজিস্ট্রি হয়ে গেছে না এখনো মালিক আপনি আছেন? আমি 42% স্মল হোল্ডার, মানে আমার দাদুর সাথে জয়েন্ট ভেঞ্চারে হয়েছিল 58-42, কিন্তু আমাকে 42 দেওয়া হয়নি। সেটা তো আপনি সিভিল কোর্টে আপনার 42টা করবেন। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে আপনি যেহেতু এন্টার প্রপার্টিটার কো-শেয়ারার, যেহেতু আপনি ওয়ান অফ দ্য কো-শেয়ারার, আপনি একটা ইমিডিয়েটলি কমপ্লেন করুন আমাকে, আমরা গিয়ে সবকটা বন্ধ করে দিচ্ছি ফার্স্ট। স্যার এটা তো গেল এক। 2 নম্বর হচ্ছে আমি আমার এরকমই আরেকটা ফ্ল্যাট ওনাদেরই, মানে প্রমোটারেরই, প্রমোটার সেটা ভাঙছিল 7 তারিখে ফেব্রুয়ারি মাসে। ওটা ভাঙতে ওই ফ্ল্যাটের বেডরুম, কিচেন, টয়লেট ভাঙতে গিয়ে আমার ফ্ল্যাটের পিলারে ক্র্যাক এসে যায়। আমি দেয়ার যাদবপুর থানার নাম্বার আমার কাছে ছিল না, আমি 100 ডায়াল করেছি, পুলিশ এসে স্টপ করে দিয়েছিল। আজ আমায় বলেছিল নোটিশ করতে, আমি নোটিশ করেছি যাদবপুর থানায়। বড় পেনকে আমি নোটিশ করেছি ছবি সমেত। আমার ফ্ল্যাটে আমার পিলারে ক্র্যাক এসে গেছে, কি বড় পেনও স্টপ করে দিয়েছে। কিন্তু এতদিন থাকার পর আজকে আবার তারা ভাঙতে এসেছে। আমি সকালবেলা যাবে থানাকে বলেছি, থানায় বন্ধ করেছি। এই বড় ট্রেন আছো? হ্যাঁ একটু ওই বিল্ডিং এ কে আছে? এই তুষার বাবু, কে বড় ট্রেনের বিল্ডিং এ কে? হ্যাঁ 58-1-এ শুধু এ করবে না, তুমি একেবারে মেজর ডিভিয়েশন হচ্ছে বলে স্টপ করে তুমি চালু করে দাও, কেস চালু করে দাও। স্যার আমরা থাকতে পারছি না, আমরা বাড়িতে থাকতে পারছি না। আমার অফিসার আপনাকে শুনে নিয়েছে, এবার আমি কথা না বললে কাজটা হবে কি করে? হ্যাঁ হ্যাঁ সেটাই। একেবারে কেস স্টার্ট করে দাও, ঠিক আছে? কেস স্টার্ট করে দাও, ওখানে একেবারে স্টপ করে নোটিশ দিয়ে দাও। চেঞ্জ অফ ইউজ আমাদের পারমিশন ছাড়া কেউ করতে পারে না, সুতরাং আমার ছেলে দিয়ে লোক ওঠানামা করছে। আপনি আমার কথা বলতে দিচ্ছেন না, আমি কি করে কাজ করবো? তাহলে আপনি বড়তে চলে যান, ওদেরকে বোঝান। না না স্যার বলুন আপনি। তুমি ওই এটা ওখানে করে দাও, করে দিয়ে ওই যা যা ডেভিয়েশন হয়েছে ওর উপরে কেস স্টার্ট করে দাও। আর ওই যেহেতু চেঞ্জ অফ ইউজ হয়েছে ওই বেসিসে থানায় একটা এফআইআরও করে দাও।
এখন মিউট করে দাও না, টিভিতে রিমোটটা আছে ওটা আমার হাতে দাও না, মিউট করে দাও। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি ওয়ার্ড নম্বর 98 থেকে বলছি। ওয়ার্ড নম্বর 98, দাদা নামটা বলুন একটু। শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু দা অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে 3/25 3/25 নেতাজি নগর, শুভম অ্যাপার্টমেন্ট। দাদা বলুন। বলছি আমি গত 11/5/23 আর হচ্ছে 17/5/23 দুটো কমপ্লেন করেছিলাম আপনাদের চ্যাট বোর্ডে। এটাতে করা যায় কমপ্লেন অটোমেটিক্যালি। কমপ্লেন নাম্বার হচ্ছে CC0245 আর CC0276। আমার ফ্ল্যাটের নিচে একটা গ্যারেজ ছিল, তো ওনার কোনো অথরাইজেশন ছাড়া উনি সেট বার করছেন আমার ওয়াল ড্যামেজ করে। কি বার করছেন? সেট বার করছিলেন আমার ওয়াল থেকে বাইরের দিকে ফুটপাতের ওপর। ওয়ালটা ড্যামেজ করে শেড তৈরি করছে, মানে দোকান ফুটপাতের ওপর ওনার গ্যারেজের সামনে। আমার ওয়াল গ্যারেজটা নিয়ে নিচ্ছে এবং গ্যারেজটা স্যার প্ল্যানে স্যার গ্যারেজটা ওভার গ্যারেজ নেই, ওটা অলরেডি ওরা প্রসেস করে নিয়েছে। প্ল্যানে কার পার্কিং আছে, পরে ওটাকে কনভার্ট করেছে, তাই তো? ঠিক আছে, যাচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্টে যাচ্ছে। বিল্ডিং ডিপার্টমেন্টে স্যার আমি কমপ্লেনও করেছিলাম, ওরা নোটিশও লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু তারপর আর কিছু কাজ হচ্ছে না। নোটিশ বিল্ডিং ডিপার্টমেন্ট লাগিয়ে তারপর তোয়াক্কা করছে। লাগিয়ে দিয়ে গেছে, কেস করুন, এফআইআর করুন, পুলিশকে বলুন অ্যারেস্ট করতে, যে করছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। অলরেডি তো আমাকে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে নোটিশ লাগিয়ে দিয়ে গেছে, তারপরে লাগালে হবে না। যখন মিস্ত্রি কাজ করে থানায় বলেছি তাকে অ্যারেস্ট করে নিন। তারপরে এখন আইন চেঞ্জ হয়ে এখন আমাদের প্রমোটারকে অ্যারেস্ট করতে হবে। স্যার অ্যাকচুয়ালি আমি স্যার ইন্ডিয়াতে থাকি না, বাইরে থেকে সিভিল ইঞ্জিনিয়ার। আমার ওয়াইফ কিছুদিন লক্ষ্য রাখতে হবে, আপনার বাড়িতে আমি পাহারা দেবো না, আপনাদের সব আমি বলছি এই যে ফুলভার কাজটা করলো স্যার, এটা দাদা প্রপার্টি রাখতে গেলে তার একটা নিগরানি থাকে। আমার একটা বাইরে প্রপার্টি ছিল, দখল হয়ে যায়, কি করবো? একটু দখল, একটু কাউকে একটা দায়িত্ব দিন। আমি এটা করে দিচ্ছি, আজকেই করে দিচ্ছি। আপনি ওই যখন কিছু মিস্ত্রি লাগবে চট করে ফোন করবেন। একটা লোকের গিয়ে থ্রেট করলে হয় না, কাজের সময় না স্যার এমনিতে স্যার আপনি নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি পাটুলি থেকে দীপা বসু বলছিলাম। আপনাকে আমি 1.5 মাস আগে একবার ফোন করেছিলাম আমার বার্ধক্য ভাতার জন্য। তা আপনি বলার পরে আমার কাছে সঙ্গে সঙ্গে ফোন এসেছিল যে আমরা সেক্রেটারিকে জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো বার্ধক্য ভাতা কর্পোরেশন দেয় না। বার্ধক্য ভাতা যেখানে দেয়, আমরা একে সঙ্গমিত্রা ঘোষকে আমরা যে এগুলো পাই পাঠিয়ে দিই। এটা সঙ্গমিত্রা ঘোষের ডিপার্টমেন্ট কখন দেয় না দেয় আমি জানি না, কিন্তু আমি পাঠিয়ে দিই। ইভেন শশী পাঁজাকেও বলা থাকে। এটা আমাদের হাতে না, কিন্তু আমি আবার আপনি বলছেন এটা দেখে তাহলে কোথায় আছে। 1 মিনিট ধরুন। আচ্ছা আচ্ছা আপনার লক্ষ্মী ভান্ডার ছিল আগে? না না, লক্ষ্মী ভান্ডার আমার নেই, ওইগুলো আমার কিছুই নেই। আমি এই বার্ধক্য ভাতার জন্যই বলেছিলাম, আমার 77 বছর বয়স আমার। না ছিল না লক্ষ্মী ভান্ডার। আচ্ছা ঠিক
ম্যাডাম একটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে একটা করে দিন না প্লিজ কমপ্লেন। আমার মনে হয় আমাদের থেকে আগে ওইখানে কাজটা হয়ে যাবে। আমরা যদি এটা পাঠিয়ে আচ্ছা, এই ফোন নাম্বারে 9874612662 এতেই ফোন করেছিলেন কি? মানে এটাই জমা দিয়েছিলেন যে যখন না ফোন নাম্বার দিয়েছিলেন? যখন দিয়েছিলাম ওই নাম্বারে দিয়েছিলাম। এন্ট্রি হয়নি ম্যাডাম এখন। একবার সরাসরি মুখ্যমন্ত্রীতে প্লিজ করুন, এটা আমাদের কর্পোরেশনের হাতে নেই বলে আমি পারছি না। আমরা সংঘমিত্রা ঘোষকে আমি যদি আরেকবার নাম্বারটা একটু জানতে পারতাম। নেই 9874 আপনার নাম্বারটা আমি বললাম 9874612662। আপনি যেখান থেকে ফোন করছেন এই নাম্বারই তো আপনি দিয়েছেন তো? মানে যখন ভারতপদে অ্যাপ্লাই করেছিলেন এই নাম্বারই তো করেছিলেন? হ্যাঁ, এই নাম্বারটাতেই করেছিলাম। এই নাম্বারটাতে আপনার আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, কিন্তু এখনো ওটা অ্যাপ্রুভ হয়নি সংঘমিত্রা ঘোষের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখনো এন্ট্রি হয়নি, হোয়াটসঅ্যাপ যাবে আপনার কাছে। এটা আমরা পাঠিয়ে দিয়েছি সংঘমিত্রা ঘোষের কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি গড়িয়া থেকে রঞ্জন মুখার্জি বলছি, 70 years old ex banker। রঞ্জন মুখার্জি বলছি। দাদা দাদা কত নম্বর ওয়ার্ড? আমার 100। অঞ্জন মুখার্জি না রঞ্জন মুখার্জি? রঞ্জন, RNJN। অঞ্জন মুখার্জি রঞ্জন। রঞ্জন দা অ্যাড্রেসটা কি? 110 রাজা মল্লিক রোড, গড়িয়া। আপনার বাড়ির কাছে। একদম গড়িয়া বাসস্ট্যান্ডের কাছে। হ্যাঁ রঞ্জন দা বলুন। আমি এই 2023 সালে জানুয়ারিতে একটা ফ্ল্যাট বুক করেছিলাম, বুঝছেন? একদম গড়িয়া মোড়ের উপরে একটা ফ্ল্যাট, 15 কোটি টাকা করে একটা দামি ফ্ল্যাট। আমি 8,50,000 টাকা দিয়ে বুক করেছিলাম। তারপরে প্রমোটার আমাকে আপনাকে ব্যাংক ট্যাঙ্ক সব দিল। যখন ব্যাংকে জমা দিলাম তখন ব্যাংক বলল যে প্যানে নিয়েছে না। তারপরে আমি প্রমোটারকে বললাম, প্রমোটার কয়েকদিন পরে একটা চিঠি দিলেন যে কর্পোরেশনে অ্যাপ্লাই করেছে রিভাইজ প্ল্যান স্যাংশনের জন্য। রিভাইজ প্ল্যান স্যাংশন আগে অনেক সমাজ করে একজন আমি পাবো না টানতে, আমি এগুলো করছি না বলে ওটা আর টাকা আমার সে 8 লাখ বলতে পারছে এখনো ফেরত দেয়নি, বুঝলেন? পড়ে আছে রিভাইজ প্ল্যান ছাড়া ক্যালকাটা কর্পোরেশন কিছু করতে পারে না। এটা আপনাকে পুলিশে একটা ডায়েরি করতে হবে, তারপরে আপনাকে কোর্টে এটা ক্লেম করতে হবে। আমার মনে হয় 2-3 মাস লাগে, তারপরে এটা তো ক্যালকাটা কর্পোরেশন এখতিয়ারে নেই আমি কারোর টাকা দেবো। মানে আমার আইন, আমার ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, তাতে এখানে কোনো প্রভিশন নেই যে কোনো প্রমোটারকে আমি করবো তার টাকা দেবো। এটা আপনাকে ভারতবর্ষের আইন অনুযায়ী আপনাকে ফার্স্টে পুলিশে একটা ডায়েরি করতে হবে। পুলিশ ডেকে একবার কথা বলবে, আপনি যেটা বলবেন সেটা আপনি ডায়েরি করার পর থানাকে যদি আপনি আমাকে বলেন আমি ওটা থানাকে বলে দেবো যে এটা তাড়াতাড়ি ডেকে করবে। তাও পুলিশের অ্যাকশন নিতে পারবে না। আলটিমেটলি আপনাকে কোর্টে গেলে আপনি রিলিফটা পেয়ে যাবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ স্যার, আমি মেয়র সাহেব নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি 123 নম্বর ওয়ার্ড থেকে সুপর্ণা মুখার্জি বলছি। 1 মিনিট ম্যাডাম, আমি লিখে নিই। সুপর্ণা দি আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার মানে আমি যেখানটা থাকি বাড়ির অ্যাড্রেস? হ্যাঁ বাড়ির। হ্যাঁ, 39/B/2
মোহিত কলোনি, বরিশাল, কলকাতা 8। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি আসলে ভীষণ একটা সমস্যায় পড়েছি স্যার। আমার বাবা প্রায় 31 বছর আগে একটা জমি কিনেছিল এই আমাদের 123 নম্বর ওয়ার্ডে। তা সেই জমিটা যখন কেনে 3.5 কাঠার মতন হবে। তা সেই জমিটা যখন কেনে তখন বাস্তু হিসেবেই কেনে। এইবারে বাবা মারা যাওয়ার পরে আমি জানতে পারি যে ওটা আমার নামে উইল করে গেছে, আমার আর আমার ছেলের নাম। হ্যাঁ, এবারে কি হয়েছে, আমি এই 2 বছর ধরে কাজে ওই জমিটা মিউটেশনে বাড়ি করবো বলে আমি বিএলআর অফিসে মিউটেশনের জন্য যাই। ওখানে মিউটেশন যখন যাই তখন বিএলআর সাহেব বলেন যে ওটা মানে ওই যে 3.5 কাঠার মতন যে জমি রয়েছে তাতে ওনারা বলছেন ওদের মানে বেশিটাই হচ্ছে পুকুর আর 1 কাঠার মতন হচ্ছে আপনার বাস্তু। কিন্তু আমার যে দলিলে বলুন, কর্পোরেশনের রেকর্ডে বলুন, কর্পোরেশনের যে মিউটেশনের যে সেটাও ল্যান্ড হিসাবে হচ্ছে। তা আমরা জানবো কি করে? দিদি এটা হলো বিএলআর রেকর্ডে একটা পুকুর রয়েছে। হ্যাঁ, আপনাকে এই কেসটা এডিএম এলআর এর কাছে পাঠানো হয়েছিল। হ্যাঁ, এডিএম এলআর আপনার কাছ থেকে একটা ডকুমেন্ট চেয়েছে যে এটা 86 এর আগে ল্যান্ডটা ফিল আপ হয়ে গেছে, তার চরিত্র জন্য আপনাকে একটা রেকর্ড চেয়েছে। সেই রেকর্ডটা আপনি দিচ্ছেন না বলে এডিএম এলআর ফাইলটা ছাড়তে পারছে না। যদি 86 শুনে নিন আমার কাছে, 86 এর আগে যদি পুকুর না থাকতো বা বোঝাই হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এটা পাবেন। আর যদি 86 এর পরে পুকুর বোঝাই হয় তাহলে আমাকে এটা রেস্টোর করে পুকুরটাকে খুঁড়ে আবার পুকুর করে দিতে হবে। সুতরাং কাছে আপনি যান, গিয়ে আপনার ফেভারে যে ডকুমেন্ট আছে, পাশাপাশি বাড়ির ছবি, ওই মৌজা নাম্বার, ওই দাগ নাম্বারের মধ্যে অন্য লোকের যে স্যাংশন হয়েছে তার কাগজপত্র দিয়ে আপনি ওটা দিন। বা পাশাপাশি যদি একটাই তো 3.5 কাঠা হতে হবে না, আগে ওখানে পুকুরগুলো বড় বড় পুকুর ছিল, 1 বিঘে 1 বিঘে। কিন্তু স্যার আমরা তো কর্পোরেশনে গিয়েছিলাম, ওনারা আমাদের খুবই সহযোগিতা করেছেন। মানে ওনারা যেহেতু বিএলআর রেকর্ডে পুকুর আছে সেই জন্য কর্পোরেশনের হাত বাঁধা আছে। এটা একমাত্র এডিএম এলআর কাছ থেকে আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি। এডিএম এলআর যদি বলে দেয় আমাদের যে 86 এর আগে পুকুর ছিল, তারপরে ওই দাগ নম্বরে সব বাড়ি হয়ে গেছে, তাহলে আপনার প্ল্যান আমরা স্যাংশন করে দেবো। কিন্তু এই রেকর্ডটা এডিএম এলআর যেহেতু বিএলআর এর হাতে নেই, বিএলআর লিখে দিয়েছে যে এটা পুকুর ছিল আগে। ওটা 86 এর যদি পরে পুকুর থাকে তাহলে ওটা পুকুরই থাকবে, আর 86 এর আগে হলে আমরা ওটাকে কনসিডার করব। আপনি পাশাপাশি বাড়ি যেগুলো আছে সেই বাড়ির রেকর্ড আমি ওএসডি স্যার পাঠিয়েছিলেন, আমি গিয়েছিলাম, ওনাকে সব বলেছি, কিন্তু উনি বলছেন যে উনি তো কিছুতে ওটা মানে করতে চাইছেন না। একটা অফিসার যদি পুকুরকে বাড়ি করে দেয় তারপর তো পুকুর অফিসারটার হাতে হাত করা পড়ে যাবে। সেই অফিসার যদি আপনার ডকুমেন্ট ছাড়া আমি আমার ইচ্ছে মতন করে দেবো, যদি এলআরও কোনো পুকুরকে লিখে দিয়ে যেটা তারপর যদি প্রমাণ হয় একটা পুকুর ছিল, তাহলে সেই অফিসারটাই তো জেল হয়ে যাবে। সুবিধা হবে, কিন্তু ওর তো সারা জীবন না সুবিধা বলতে কি মানে এত অসুবিধায় পড়েছি, মানে কি বলবো আপনাকে, আমরা তো জানতামই না। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে বারবার বলছি পাশাপাশি বাড়ি, আগে তো ওগুলো বড় বড় পুকুর ছিল, তারপরে প্লট করে করে বেঁচেছে। পাশাপাশি বাড়ির থেকে ডকুমেন্ট নেবে যে 86 এর আগে ওইটা বোঝাই হয়ে গেছে, তাহলে আপনি একমাত্র বাঁচতে পারেন। 86 এর পরে হলে কারোর ক্ষমতা নেই, এডিএম এলআর কেন ডিএম এরও ক্ষমতা নেই যে ওটাকে কনভার্ট করে দেবে। স্যার তাহলে কি বললাম যে পাশাপাশি বাড়িতে আমি পুকুরের ফেভারে দেবো, কি করে পুকুর বোঝাইকে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি 122 নম্বর ওয়ার্ড থেকে রিনা দাস বলছি। লীলা দাস? রিনা দাস। রিনা? হ্যাঁ, আমি বারবার ওইটা আমার কিছু করার নেই, অরূপ বিশ্বাসের দেখা করে। স্যার একটু শুনুন স্যার, আমরা অনেকবার গেছি, এটা 1 বছর ধরে আমি শুনছি দিদি, এটা হাউজিং এর ব্যাপার। এটা আমি যখন হাউজিং মিনিস্টার ছিলাম তখন এটা প্রসেস করেছি,
আমাদের এখানে যারা সাংবাদিক তাদেরও আপনার পুরো ব্যাপারটা মুখস্থ হয়েছে, এটা অরূপের হাতে, এটা আমার হাতে নেই। আমার রিকোয়েস্ট লেটারটাও আমি আপনাকে দিয়ে দিয়েছি। আর আমার অনেকগুলো কল করতে হবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমার নাম নমিত রায়, আমি 110 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা আরেকবার বলবেন দাদা? নমিত রায়। নবীন রায়। নমিত 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 NOMIT নমিত রায়। নমিত রায়। নমিত দা, আপনার অ্যাড্রেসটা বলবেন? T16 গড়িয়া পার্ক, কলকাতা 84। 316 P16 পাটনা, T for পাটনা, পাটনা 16 গড়িয়া পার্ক, কলকাতা 84। হ্যাঁ বলেন মহিত দা। নমিত স্যার, আপনার সঙ্গে আমার 19 কথা হয়েছিল। তখন দুটো ইস্যু ছিল, একটা মশার ব্যাপারে, আরেকটা একটা স্লামের গজিয়ে ওঠার ব্যাপারে। সেটার একটা ফিডব্যাকও আমি পেয়েছি, আপনাদের ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ এসছে, কিন্তু সেটাই লেখা আছে যে ওটা SWM ডিপার্টমেন্টের পেরিফেরিটা পৌঁছছে না, কিন্তু স্লামটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে স্যার। এবারে ওইটা দীনবন্ধু হিন্দু কলেজের জমির মধ্যে, জমিটা দীনবন্ধু হিন্দু কলেজের জমি, তার পাশে একটা CPIM এর পার্টি অফিস আছে। দীনবন্ধু হিন্দু কলেজের জমি, নোংরা তো আমরা পরিষ্কার করে দেবো স্যার। নোংরার কথা হচ্ছে না স্যার, স্লামটা গজিয়ে উঠেছে। স্লামটা তো যার জমি সে আটকাবে, এটা তো আমি কি করে এখতিয়ার বলছি? সে যদি আমার বলে why you have entered my land, আমি তখন কি করব? স্লাম তো কলেজ আটকাবে, এটা আমার তো এখতিয়ারের মধ্যে নেই। স্যার আমরা কি করি বলুন তো? আপনার অ্যান্ড্রুজ কলেজের প্রিন্সিপালকে দেখা করে বলুন যে আপনারা সমস্ত অনেকবার অনেক কিছু ভাবে বলা হয়েছে স্যার, কোনো কিছুতেই কিছু করা যাচ্ছে না। কলেজকে বলুন আমাদের লিখে দিতে, আমরা স্লাম ডুয়েলসের জন্য একটা বাংলার বাড়ি করে দিই। স্যার আপনাদের স্যার ওদেরকে পুনর্বাসন দেওয়ারও ব্যাপার নেই, ওদের আলাদা জমি আছে, ওদের কাজ করার জায়গাও আলাদা আছে, কিন্তু ওইখানেই ওরা বসে আমরা ওখানে গেছিলাম পরিষ্কার করতে। ওখানে যতক্ষণ না কলেজ বলবে বা কলেজ যখন আইনত এটা না নিয়ে আসবে যে এই জমিটা আমাদের ইলিগালি এনক্রোচ হয়েছে, ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। এটা যাদের জমি তারা করতে হবে। আমি ভেবেছিলাম আমার কর্পোরেশনের জায়গায়, তাই আমি SWM কে বলেছিলাম কর্পোরেশনের জায়গায় এনক্রোচ হয়ে যাচ্ছে, তাই সব জায়গায় কর্পোরেশনের জায়গায় আমরা পাচ্ছি না এনক্রোচ করতে, গভর্নমেন্টের জায়গায় এনক্রোচ হয়ে যাচ্ছে। এটা একটু আপনি কলেজের সাথে মানে ওদের ওয়েলউইশার আপনি একটু যোগাযোগ করে ওদের বলুন যে একটা প্রসেস অ্যাটলিস্ট থানায় ডায়েরি করবে, একটা আমাদের দেবে যে জায়গাটা পরিষ্কার করো, তারপরে না হলে একটা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবে, এরকম ভাবে প্রসেস করতে হবে। এটা ওদের জায়গায় আমি ঢুকতে পারি না। কালকে অ্যান্ড্রুজ কলেজ বলে আমাকে যে one of the water authority have entered my land. সেটাই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কলেজের প্রিন্সিপালের সাথে জোগাড় করে কাগজটা করতে হবে। কাগজটা সাধারণ লোকেরা মারপিট করতে পারবে না, আপনাকে বস্তি তুলতে হবে, কিন্তু অ্যান্ড্রুজ কলেজ কাগজটা তো রেডি করবে, প্রিন্সিপালকে এসেও বস্তি তুলতে হবে না, কিন্তু কাগজটা তো দেবে, থানায় একটা ডায়েরি করবে, আমাকে একটা কপি দেবে, তারপরে কোর্টে একটা যদি দরকার হয় জমা দেবে, এই কাগজটা তো দিতে পারবে। আমি ওকে বস্তি তুলতে পারবে না কোনো প্রিন্সিপাল, আমি জানি, কিন্তু কাগজটা তো করতে পারবে, সেই কাগজটা করার কথা। আমার 21 ULC জমি দখল নিয়ে নিয়েছে, আমি কিছু করতে পারছি, কমিশনারকেই কনভিন্স করতে পারছি না যে আমার গভর্নমেন্টের নামে করে দেওয়া। আমারই ডিপার্টমেন্টে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি বলছিলাম স্যার। দাদা, এখানে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের সব অফিসাররা, ডিজিরা, কমিশনার বসে আছে, তো এখানে কলকাতার প্রবলেমটা আমি সাধারণত সলভ করতে পারবো।
নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। हाँ अभी सर नमस्कार, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सर मैं सैयद सरफराज अहमद बोल रहा हूँ, 60 नंबर वार्ड से। 60 नंबर वार्ड। जी जी। नाम भाई क्या से पहले भी फोन हुआ था, सैयद सरफराज अहमद। सैयद सरफराज अहमद। सरफराज। सरफराज भाई, आपका एड्रेस बताइए। 71/1A मोफरुल इस्लाम लेन। 71/1A मोफरुल इस्लाम लेन। मोफिजुल इस्लाम लेन। आप बताइए सरफराज भाई। सर इससे पहले भी हमने बात किए थे आपको, जो हमको प्रोवाइडर बोला था ठीक है मैं काम कर दूंगा, वाटर टैंक का काम कर दिया था, लेकिन साइड में जो किया वो अभी तक हुआ नहीं है। और हमने कंप्लेन ऑपरेशन से आएगा तो हमने बोला था अच्छा ठीक है मतलब तुरंत कर दिया, बोला हाँ सर जब बोला तो वो कर लेगा, लेकिन हुआ नहीं। अनऑथराइज्ड कंस्ट्रक्शन पोर्शन तो डिमोलाइज हो गया है ना सर, बोलो ওইটা আছে 72 নম্বর মোফিজুল ইসলাম লেনে। তাহলে এখন কোনটা বলছেন? 72 নম্বর মোফিজুল ইসলাম লেন, আমার বাড়ি পাশেই আছে। মোফিজুল ইসলাম লেনে তো সব বাড়ি তো ইলিয়াল। ওইটা একটু ছাজাতে ছেড়ে দেবে হয়ে যাবে, আর কিছু নেই। ছাজাটা ওরা তো জায়গাটা একটা বাড়ির উপরে একটা বাড়ি ছাজা। बात तो मुझे और बड़ी छाजाটা চলে মাঝখানে ছাড় দেয় না, যেটা আমাদের এসডিও ने পরিষ্কার করতে হবে। ছাজার কেস কি করে করতে গেলে পুরো বাড়িটা না না পুরো বাড়ি না, এটা নিজেদের মধ্যে কথা বলে নিন, আমরা প্রসেস করলে পুরো বাড়িটাই ডেমোলিশিং এর প্রসেসে যেতে হবে। শুধু ছাজা কেস আমরা শুধু ছাজা কেস করতে পারি না, আমাদের করতে গেলে পুরো বাড়িটা ডেমোলিশ পাশাপাশি আবার বাড়িটাও আমাদের নোটিশ করতে হবে, তারপরে আবার ওখানে একটা বিরাট ঝামেলা হবে। এটা দেখে নিয়ে তাহলে সব কম্পাউন্ডের সময় সব চোখ বন্ধ করে যা তা করে দিয়ে পর সব ইলিয়াল। এইসব পুরনো সব লোকের সব বড় ফ্ল্যাটে ভর্তি 20 বছর ধরে রয়েছে, 30 বছর ধরে রয়েছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি পানিহাটি এরিয়া থেকে বলছিলাম। দাদা এটা ক্যালকাটা কর্পোরেশনের, পানিহাটি তো পরিষ্কার করে দিচ্ছে ক্যালকাটা কর্পোরেশন। স্যার আরবান ডেভেলপমেন্টের তো আপনি হেড। আমি এখানে কিন্তু ফোনটা ধরে বলি আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, আর আপনাকে যদি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার করতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখেন আপনি। আচ্ছা হোয়াটসঅ্যাপ 98300। আচ্ছা বলুন আরেকবার। 98300 98300 37493 37493 333। এটাতে আপনি করে দিন হোয়াটসঅ্যাপ। এই অতনু কোথায় হোয়াটসঅ্যাপ ম্যান? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। নাসরিন বেগম বলছি। কিছুদিন আগে আপনাকে আমি ফোন করেছিলাম দাদা, টক টু মেয়রে। তো দাদা আপনি শুনছেন? ম্যাডাম আপনি আগে আপনার ওয়ার্ড নাম্বারটা বলেন। হ্যাঁ ওয়ার্ড নাম্বার 64 দাদা। দাঁড়ান লিখে নিন। কি বেগম? নাসরিন বেগম দাদা। নসরিন? হ্যাঁ নাসরিন। নসরিন বেগম। হ্যাঁ
ম্যাডাম আপনার এটা বলেন না, ঠিকানাটা বলুন না প্লিজ। হ্যাঁ দাদা, যেটাই আমার ঠিকানা হচ্ছে 105/3A পাড়িয়া রোড। আর যে ইলিগাল কনস্ট্রাকশন, ঠিক বলেছেন। হ্যাঁ, আপনাকে মেরেছিল। হ্যাঁ দাদা, হ্যাঁ কি হয়েছে তারপরে আপনার বলার পর দাদা এসেছিলেন কর্পোরেশনের লোকেরা, ঠিক আছে, ভাঙা হয়েছে কিন্তু দাদা প্রপার হয়েছে, ভাঙাটা হয়নি, ঠিক আছে। যেদিন চিঠিটা আমরা পেয়েছি কর্পোরেশন। না হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ছবি তুলতে হবে। আচ্ছা দাদা, ছবি তুলতে পারবো না দাদা, অনেক ভয় আছে দাদা। আপনি মিটিং করেছেন সবাইকে ছবি তোলা, কি অর্ডার হয়েছে আর কতটা ভাঙছেন তুলে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে, এরকম ভাবে অন দ্য স্পট ছবি তুলে পাঠাতে হবে। ওই একটা ফুটো করে দিয়ে এলাম ভাঙা হয়ে গেল, ওটা হবে না। হ্যাঁ 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 দাদা, ঠিক বলে। দাদা দুটো কথা ছিল দাদা, দাদা দুটো কথা বলবো আপনাকে। বলেন দাদা, আমার দুটো মেয়ে, স্বামী, শাশুড়ি আছে, এখনো দাদা ওদের থ্রেট চলছে। আর ওরা আমাদের থ্রেট চলছে, পুলিশে যান না, থ্রেট চলছে তুলে নেবে আপনি। যাচ্ছি পুলিশে, পুলিশ তো বলছে আমরা, ওরা বেল নিয়ে নিয়েছে, অ্যারেস্ট তো করেনি, বেল নিয়ে নিয়েছে। শুনুন, থ্রেটে তো আর সারা জীবন একটা ম্যাজিস্ট্রেট ভেতরে রাখতে পারে না। না না না, ঠিক কথা। যদি একটা কেটে দেয়, মেরে দেয়, তখন একটা কিছুদিনের জন্য। আপনাকে যেটা করতে হবে, যদি আবার নতুন করে থ্রেট করে তাহলে আপনাকে নতুন করে আবার এফআইআর করতে হবে, ডায়েরি করতে হবে, তাহলে আবার পুলিশ অ্যাকশন নেবে। এটা পুলিশ, মেয়র কেউ ম্যাজিস্ট্রেটের উপরে না, ম্যাজিস্ট্রেট হচ্ছে জজ, হচ্ছে সবার উপরে। ঠিক আছে, আপনি নতুন করে কেস করে যদি না হয় আপনি আমাকে বলবেন। ঠিক আছে দাদা, একটু আর একটা কথা দাদা, আবার পাঠাচ্ছি। হ্যাঁ দাদা, না দাদা একটু দেখা করার আছে, একটু দেখা করবো আপনার সঙ্গে দাদা। জলটা ভাঙা যাচ্ছে না, বাইরে 5000 বস্তু মতো আছে, বাইরে ভিতরে ঢুকতে পারছেন, দেখতে পারেন। ওনাকে দেখিয়ে দিচ্ছে, আমি তাহলে আবার ওনাকে মানে একবার পাঠিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে হতে হবে। আইন শুধু আইনে কাজ করলাম না, মানুষের দেখাতে হবে যে আমরা কাজটা করেছি, নাহলে মানুষের আইনের উপরে বা প্রশাসনের উপর কনফিডেন্স আছে। আমি কি করলাম সেটা মানুষ জানা উচিত। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, লাইন আছে? হ্যালো, লিখে রাখো তাহলে পরে আবার বলবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, বলছিলাম আমি একটা জাস্ট প্রপোজাল দিতে ফোন করলাম। আমাদের যে গার্ডেন ফ্লাইওভার আছে, হ্যাঁ গার্ডেন ফ্লাইওভার, হ্যাঁ ওইটার উইংসটা তো নামছে ওই রামনগরের আগে ওখানটা। তা যদি ইফ পসিবল, আমি জানি না পসিবল হবে, এই নেচার পার্কের মুখটা যদি একটা উইংস নামিয়ে দেওয়া যেত না, তাহলে আমাদের সন্তোষপুর, আঁকা, নেচার পার্কের ওদিকে আমরা করিনি, আমরা করছিলাম ওই ঝিঞ্জিরিয়া পোলের ওখান থেকে। কিন্তু পোর্টরাস্ট আমাদের যেহেতু পাটানগর ফ্লাইওভার থেকে নেবে, এটা দিয়ে করে দিলে তাহলে পুরো মাঝেরার ব্রিজটাকে অফ করা যেত। আমাদের খুব সুবিধা। পোর্টরাস্ট আমাকে পারমিশন দিল না, আমি তখন টাকা প্রভিশন রেখেছিলাম কেএমডিএ তে যে ওই জায়গাটা করব। ওই বাপালরি আছে, পরপর যে ফ্যাক্টরিগুলো আছে ওর সামনে দিয়ে আমরা বলেছিলাম করব। পোর্টরাস্ট ওই পারমিশনটা আমাদের দেয়নি তারা। দুর্ভাগ্যের ব্যাপার, কিছু করার নেই। আমি আমার 2 বছর পোর্টরাস্টে আমার চটিং হয়ে গেছে। আপনি জানেন না, গার্ডেন ফ্লাইওভারের জন্য আমাদের সন্তোষপুর, গার্ডেন ব্রিজ এইসব এলাকার লোকেদের অনেক সুবিধা হয়েছে। আমি জানি তো, তাহলে আপনাদের বাস্কেল ব্রিজ খুলে গেলেই ব্যাস সব শেষ, কত অ্যাম্বুলেন্সের লোক মারা গেছে। এই ফ্লাইওভারটা আমরা করেছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে পোর্টরাস্টটাকে তখন তো প্রত্যেকটা ইঞ্চিতে কি কিভাবে আমি করেছি আমি জানি, দখলদারি রয়েছে, এ রয়েছে।
তাও পোর্ট ট্রাস্টে 2 বছর করেছি। আর এখন আমরা এটার জন্য গেছিলাম যে একটা এক্সটেনশন করে দিলে তাহলে প্রচুর লোক এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, যেদিন পোর্ট ট্রাস্টের সুবুদ্ধি হবে সেদিন করবে। থ্যাংক ইউ। এখন নাকি এদের কিছু ক্ষমতা যা হয় নাকি দিল্লি পাঠিয়ে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আপনার শরীর কেমন আছে? হ্যাঁ আমার শরীর এখন অনেকটা ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটু কথা বলছিলাম 115 নম্বর ওয়ার্ড থেকে। 115 দাস। কি নামটা বলেন দাদা? শিবব্রত দাস। ও শিবব্রত দাস, বলেন। হ্যাঁ শিবুদা, আপনার এটা আমি একটু জানতে চাইছি, আমার আইডি গোপন রেখে কি কোনো অ্যাকশন করা যেতে পারে? হ্যাঁ কেউ শুনছে না, বলুন শিবুদা। হ্যাঁ হ্যাঁ বলুন। স্পেসিফিক কমপ্লেন থাকলে আপনি আমার দিন, কোনো সোর্স ফোর্স কিছু হয় না। এদের সবার মাথায় আমি বসেছি, আমার কাছে কোনো সোর্স হয় না। না ভগবান ভগবান, আপনি আমার স্পেসিফিক প্রিমিসেস নাম্বারগুলো দিন, আমি অ্যাকশন নিই। স্যাংশন নেয়নি। সন্দেহের ভিত্তিতে আমরা অ্যাকশন নিতে হবে, তবু আমি এটা চেক করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। পড়ে গেছে নাকি? পড়ে গেছে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি 127 নম্বর থেকে তরুণ মন্ডল বলছি, 127 নম্বর ওয়ার্ড। তরুণ মন্ডল? হ্যাঁ তরুণ মন্ডল। আর তরুণদা অ্যাড্রেসটা বলুন না। উত্তর কাশরামগঞ্জ 127 নম্বর ওয়ার্ড। হ্যাঁ কত নম্বর? ঠিকানাটা বলুন বাড়ির। বাড়ির ঠিকানাটা বাড়ি বলতে 112 বাই উত্তর কাশরামগঞ্জ। এই রাস্তার নাম? রাস্তার নাম ইউকেডি উত্তর কাশরামগঞ্জ। ও কাস্টডাঙ্গা। উত্তর কাশরামগঞ্জ। হ্যাঁ উত্তর কাস্টডাঙ্গা। হ্যাঁ হ্যাঁ কেটবল স্টপেজ হচ্ছে বাস স্ট্যান্ড, তার ভিতরে গলিটা। হ্যাঁ বলেন তরুণদা, বলুন। বলছি দাদা, ওখান থেকে অনেকদিন যাবৎ রাস্তাঘাট খুব খারাপ অবস্থা হয়ে আছে বর্ষা থেকে। আমাদের কাউন্সিলরকে বলে বলে হচ্ছে না, আর পুরো রাস্তা একদম কলা বাগান, বলতে একদম হরিসভার মাঠ হয়ে একদম জমা চলে গেছে। এই রাস্তাটা বহুদিন ধরে খারাপ অবস্থা, ড্রেনের অবস্থাও খারাপ, বুঝেছেন? একটুখানি যে জল হয়ে গেল তাতে জল জমে গেছে। এক মিনিট ধরেন দাদা। হ্যাঁ ধরছি। বড় 14 আসেন তো। এই উত্তর কাস্টডাঙ্গা রোডে কি হয়েছে? হ্যাঁ দেখে নিন, আমি আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি দাদা। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি নাম্বারটা, একটু কথা বলে দেখে নিন। রাস্তাটা বহুদিন ধরে খারাপ আছে, ড্রেনেজও নেই। যদি ওখানে দাদা পুরো 127টায় কোথাওই ড্রেনেজ নেই। ড্রেনেজে আমরা টেম্পোরারি করে ড্রেনেজ করছি। এখন আপনাদের 127-এ কয়েকদিনের মধ্যে কেআইপির কাজ শুরু হবে। পুরো 127টা যেরকম আপনাদের অন্য ওয়ার্ডে হয়েছে না বেহালায়, এটাতে পুরোটাই হবে। হ্যালো
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ববিদা, প্রথমে আপনি আমার নমস্কার নেবেন। তো দাদা আপনাকে, আপনি তো মানে আপনি সহযোগিতা করেন, আমি এর আগেও তাদের ফোন করেছিলাম, কিন্তু তখন সাময়িক আমাদের এখানকার, আমি 38 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমাদের কলকাতা কর্পোরেশনে। তো সাময়িক কিছু কাজ হয়েছিল, এমনি যতগুলো কাজের জন্য বলেছিলাম সেটা আগে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে সামান্য বৃষ্টিতে আমাদের এই 3-4টি জায়গা, একটা হচ্ছে হেমমোদ আপ্রিল, একটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিট, আর একটা হচ্ছে আচ্ছা বলুন, একটা হচ্ছে মানে আমাদের যেটা হচ্ছে মানে একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায়, আর সেই জলটা পাস হতে অনেক সময় যায়। তো বয়স্ক মানুষরা হাঁটাচলা করেন, এবার আমাদেরকে সেটার জন্য ওনারা বলেন যে বাবা তোমরা এটা করছো না, আমাদের কত কষ্ট হয় তো দেখতে হবে, আমাদের সেই বক্তব্যটা আমরা, তো ওইটা যদি একটু বিশেষ করে নজর দেওয়া হয় তো খুব ভালো হয়। দাদা এই জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার ওই এটা ঠনঠনিয়া কালীবাড়ির থেকে ওই কাছাকাছি জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি। এই জায়গাটা নেতাজি সুভাষচন্দ্র বোস যখন মেয়র ছিলেন তখন এখানে জল জমে। হ্যাঁ, আমি এখন যেটা করেছি ওনার শ্রদ্ধাকে জানিয়ে আমরা ঋষিকেশ পার্কে একটা পাম্পিং স্টেশন করছি, এবং আপনার ওইখান থেকে যে জলটা মৌলালি হয়ে যায় পুরোটা আমরা ডিসিল্টিং করছি, যাতে এই বর্ষাতে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, যদি আমরা অনেকটা ডিসিল্টিং আপনাদের ওখানে করে দিয়েছি, সেই জল আর জমবে না, কিন্তু 100% জল না জমার জন্য আমাদের আরেকটা বছর সময় দিতে হবে। হ্যাঁ না সেটা ঠিক আছে স্যার, তবে একটা কথা বলছি, মানে এমনি এক্সেস বৃষ্টি হলে তো জল জমবে, সেটা আস্তে আস্তে জল ঠিক আছে, কিন্তু আমি যে সামান্য বৃষ্টিতে পরিমণগুলোতে জল জমে থাকে বেশ ভালো মতো, রাস্তায় জল নেই মেন রোডে। হ্যাঁ আসলে ওই ডিসেন্ডিং গুলো আমাদের এখন প্রচুর ডিসেন্ডিং হয়েছে, তবু আপনি এটা বলছেন আমি পুরোটা চেক করে নিই। আর একটা ছোট্ট উপকার করলে খুব ভালো হয়, সেটা হচ্ছে 3-4 জায়গায় একটু লাইটের সমস্যা হচ্ছে, এটা গত 5 বছর ধরে বলেও লাইট গুলো লাগানো হয়নি, একটু নজর দেন। আমাদের এই অঞ্চলগুলোতে কিছু জায়গায় আছে, তো সেগুলো আমি কাউন্সিলরকেও জানিয়েছিলাম। হ্যাঁ আমি একটা হচ্ছে 35 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটে লাগলে ভালো হয়, হ্যাঁ একটা হচ্ছে 4B হেরমদাস লেন, আর একটা হচ্ছে 30 নম্বর ব্রজনাথ মিত্র লেন। ব্রজনাথ না স্যার বলবো, এটা আমাদের মানে কেশবচন্দ্র সেন স্ট্রিটের কাছাকাছি। দাদা আমি করে দিচ্ছি। হ্যাঁ ওকে, অশেষ ধন্যবাদ আপনাকে, মানে আপনার চিরকৃতজ্ঞ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভালো থাকবেন দাদা। না সবাই ভালো থাকবেন। না না ওখানে কি হচ্ছে ওই এর মধ্যে আমি সেদিন এতে গেছিলাম, ওই কফি হাউসের একটা প্রোগ্রামে গেছিলাম এই আগের বছর, নামছে ওই জায়গাটা পুরো লাইনটা আমাদের ফুটপাতের উপরে গাড়ি এনে নিয়ে আমার কিছু হয়নি, জলটা জমেছে এই জায়গাগুলো একটু জল জমে, অনেকটা ডিসিল্টিং করেছেন আমি জানি, কিন্তু আরেকটু এই জায়গাগুলো ভেতরে ভেতরে গুলিগুলো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি অনিতা বলছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন না। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার বাড়ির যে দলিলটা আছে, দলিলের সার্টিফাইড কপিটা মিসপ্লেস হয়ে গেছে, তো ওটা আমি, আমার কাছে পুরনো দলিলটা রয়েছে, কিন্তু ওইটা দিয়ে আমি আরেকটা সার্টিফাইড কপি কি করে বার করতে পারবো?
ওটা তো আপনার কোর্টে গিয়ে ফিস জমা দিতে হবে, দিলেন কোথায়, জায়গাটা কোথায়? এটা হচ্ছে বাগবাজার, ওয়ার্ড নাম্বার 7। রেজিস্টার অফ অ্যাসিওরেন্স রাজভবনের ঠিক উল্টো দিকে। আচ্ছা, রেজিস্টার অফ অ্যাসিওরেন্স ওখানে যাবেন, একটা ফিস জমা দিয়ে আপনাকে ডুপ্লিকেটের জন্য একটা জমা দিতে হবে, দিলে ওরা কয়েকদিন সময় নেবে, নিয়ে আপনাকে একটা সার্টিফাইড কপি দিয়ে দেবে। যেহেতু আপনাকে যে এটা আছে অরিজিনাল দলিলটা আছে, হ্যাঁ স্যার অরিজিনাল ওইটা জেরক্স করে নিয়ে ওদের দেবেন, ওরা একটা সার্টিফাইড কপি করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে স্যার। ওটা হচ্ছে এটা কর্পোরেশন, এটা ওইখানে আইজিআর এর ব্যাপার। হ্যালো, এই উকিলদের ব্যাপারে। আলিপুরের উকিল নেই, সিভিল নিয়ে নেয়, ক্রিমিনাল নিয়ে নেয়। এদের কাছে কোনো আর্ধেক থাকে না। ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে, অনেক নাম, সব কেস সিভিল কবে থেকে ওরা সব থেকে জজ কোর্টের কেস দিচ্ছে, জজ কোর্টের কেস দিচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো হ্যালো, এখানে টিভি চলছে, মানে দুর্গার টিভি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 90 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 90 নম্বর? হ্যাঁ 90 নম্বর ওয়ার্ড। দাদার নামটা বলুন না প্লিজ। আমার নাম অগ্নিভ মিত্র, আমি প্রান্তিক বিল্ডিং এ থাকি, প্রান্তিক অ্যাপার্টমেন্টে। সমস্যাটা হচ্ছে আমাদের বিল্ডিং থেকে একটু বেরিয়ে মানে একটা ওপেন টয়লেট আর একটা ওপেন ভ্যাট আছে আর কি। এবার মানে ঠিক মানে এটা হচ্ছে আমি হাসপাতালে আমরা হচ্ছে লাস্ট বিল্ডিং, তার পরে রেল লাইন। এবার ওই ওপেন টয়লেটের ভ্যাটটা মানে খুবই আমরি হসপিটাল ঠাকুরের ব্রিজের তলায়। হ্যাঁ ঠাকুরের ব্রিজের তলায়, হ্যাঁ। হ্যাঁ ওখানে বেরিয়ে একটা ভ্যাট আর একটা ওপেন টয়লেট আছে আর কি। আগেবার মিউনিসিপ্যাল ইলেকশনের আগে বলেছিলাম যে ওই ভ্যাটটা মানে টয়লেটটা আর কি মানে ওখান থেকে সরাতে গেলে রেল লাইনের দিকে ঢুকতে আমাদের বিল্ডিংয়ে ঠিক আগে বেরিয়ে দিয়ে ঢুকতে। ও আচ্ছা, 55 তলা। হ্যাঁ 55 তলা। অনেক সময় হ্যালো, এই তো 8 আছে তো। এই সত্যজিৎ বাবু আছেন? সত্যজিৎ বাবু আছেন? ও তো ইয়াং সত্যজিৎ। এটা দেখে নাও তো, ওপেন ভ্যাট এখন তো থাকার কথা না কলকাতায়। ইমিডিয়েট সরিয়ে দাও এটা। এটা আনাথরাইজ আসলে ওই পাশ থেকে রেল লাইন থেকে, তারপরে 55 তলার থেকে ফেলছে হয়তো। আমি লোক পাঠাচ্ছি দাদা। টয়লেট আছে আর কি, একটা পাশে টয়লেটও আছে, মানে ওপেন টয়লেট আর কি। মানে পুরো ওয়ার্ডে কোথাও ওপেন টয়লেট নেই, শুধু ওখানে ওপেন টয়লেটটা আছে। আসলে কি হচ্ছে, আপনাদের এই টয়লেট যেখানে থাকছে না,
না পরিষ্কার হয়, না জল দেয় না, পাশাপাশি যেতে গেলে মাথা ঘুরতে টয়লেট ঠিক বিজি প্রেসের পাশে। আমি গাড়ি দাঁড়িয়ে গেলেই ও বাবা গাড়িতে বসে যায় না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই ব্রিজের রেগুলারলি করার জন্য একটা ম্যান পাওয়ার কিছু একটা করতে হবে। 100 দিনের কাজের এক মিনিট অগ্নিবদা, আমি আমার অফিসারকে বলছি এইরকম একটা সিটি চলতে পারে না। ইয়ে টয়লেট পিছিয়ে পড়ছে, ভেঙে যাচ্ছে, আর এরা কি করে গুটকা খেতে খেতে না টয়লেটের মধ্যে ফেলে দেয়। এবারে এটা জাম হয়ে গেল, তারপরে পেচ্ছাপটা পুরো পিছিয়ে পড়তে থাকে। গুটকা আপনি ব্যান্ড করতে পারবেন। বিড়ি সিগারেট মানে ওই প্লাস্টিক কিছু একটা ফেলে দিল ওই এর থেকে, ওটা জাম হয়ে গেল, হয়ে গিয়ে ওগুলো পাস করেন। একটা প্ল্যানিং করুন, কিছু একটা প্ল্যানিং করুন, যাতে নাহলে যার বাড়ির সামনে ওপেন টয়লেট থাকে না, হয়তো পাড়ার লোকেদের দোকানদারদের সুবিধা হয়, কিন্তু সে মানে যে পাস করে সে প্রায় অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। বলছি দাদা, রহিম বলছি, আমি 64 ওয়ার্ড থেকে বড় 7। আমি হার্টের পেশেন্ট আছি, আমার স্টেন বসেছে দাদা। আমি একটা কমপ্লেন করেছিলাম কলকাতা কর্পোরেশন এবং থানাতে। G+4 বিল্ডিং বানাচ্ছে দাদা পুরো বেআইনি ভাবে। ঠিকানাটা কি যেটা যারা ইলিগাল বানাচ্ছে? 105/3C কলকাতা 17। না 105/3C রাস্তার নামটা কি? কড়ায়া রোড দাদা, গলি কড়ায়া রোড। মানে কোনো প্ল্যান করেনি দাদা, মানে গ্রাউন্ড থেকে 4 তলা অব্দি পুরো বেআইনি ভাবে বানিয়ে যাচ্ছে। 8-10টা ছেলে আছে আমাকে চমকাচ্ছে। আমাকে তো নাসিম বেগম ফোন করেছিল এই ব্যাপারে। ওইটা স্যাংশন বাড়িয়েছে, 2টো ফ্লোর উপরে বেআইনি করেছে। ওটা আমাদের প্রসেস চলছে, হিয়ারিং চলছে, এবং আমরা এই তো ভেঙে যেত, আমাদের কাছে ছবি আছে। না দাদা ওর পাশে একটা আছে দাদা, ওটা না ওর পাশে আছে দাদা, খুব প্রবলেম আছে দাদা। একটু আমি কমপ্লেন করেছি, কোনো কিছু শুনছে না দাদা। আর আজকে আপনার নাম্বার পেয়ে গেছি দাদা, আমি কি বলবো, আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করি দাদা। ঠিক আছে, পাঠাচ্ছি আবার 3C করায় এটা পাশে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। বললাম না, তাহলে আপনারটা হবে না, তাহলে ছেড়ে আমরা নিয়ে হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ববি হাকিম মহাশয়, আপনি একটু শুনুন একটুখানি কাইন্ডলি। আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আচ্ছা, আমি আমার মিসেস আপনাকে টেলিফোন করেছিলেন প্রথমেই ওই ওর এই বার্ধক্য ভাতার ব্যাপারে। আপনি বললেন যে আপনি আমাদের মানে কর্পোরেশনের সঙ্গে আপনাদের নিজের সম্পর্ক নেই, তবুও কর্পোরেশনের সাথে সম্পর্ক নেই। আমরা সংঘমিত্রা ঘোষকে এটা পাঠিয়ে দিয়েছি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। এটা কর্পোরেশন দেয় না। আমরা যেহেতু ওই দুয়ারে সরকার টরকার করি, নোডাল অফিসার, নোডাল এজেন্সি, আমরা এটা পাঠিয়ে দিয়েছি। এটা এখনো এন্ট্রি হয়নি, আমি আবার রিমাইন্ডার পাঠাচ্ছি। কিন্তু আমি ওনাকে বললাম যে আপনিও একটা পারলে একটা সরাসরি মুখ্যমন্ত্রীতে একটা কমপ্লেন করে দিন। সেই নাম্বারটা কত? সেটাই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার নেই।
91370 91370 এই নাম্বারে করবো, তাই তো? আর সমবেত গোষ্ঠীকে আপনারা পাঠিয়ে দিয়েছেন? আমরা পাঠিয়ে দিয়েছি। কিছু রেফারেন্স পেলে আমরা ওদের খোঁজ করতে পারতাম। রেফারেন্স আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাইন্ডলি। হ্যাঁ, ওটা বার করে আমরা বের করব। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি 127 নম্বর ওয়ার্ড থেকে স্যার বলছি। 127? হ্যাঁ, সতীন সেন পল্লী। হ্যাঁ, সতীন সেন পল্লী স্যার, 127 নম্বর ওয়ার্ড, সতীন সেন পল্লী। আপনার নামটা কি দাদা? আমার নাম হলো বিশ্বনাথ চ্যাটার্জি স্যার। বিশ্বনাথ। হ্যাঁ, সমস্যাটা হলো স্যার, দাদা টিভিটা একটু মিউট করে নিন না কাইন্ডলি। হ্যাঁ, আমার নাম হলো বিশ্বনাথ চ্যাটার্জি। আপনি টিভিটা মিউট করে নিন। আচ্ছা, টিভিটা মিউট কর। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার। বিশ্বনাথ বলুন। বিশ্বনাথ। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের ওই শান্তিপুর সঙ্গে একটা পাম্প রয়েছে। হ্যাঁ, পাম্প, জলের পাম্প। হ্যাঁ, সেই পাম্পের বয়সটা অত্যাধিক হয়ে গেছে। ওর থেকে প্রচুর পরিমাণে স্যার আয়রন উঠছে, বুঝছেন? এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বসবাস করি, সবাই আমার পাড়া সবারই সমস্যা। হ্যাঁ, এইটা যদি একটু লিঙ্ক যদি করে, কারণ আমাদের মেন পাইপ চলে গেছে, কিন্তু আমাদের পাড়াটা জয়েন্ট হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। তার কারণ মহেশতলা একটা আমাদের বুস্টিং পাম্পিং স্টেশন হয়েছে, সেখানে এক্সেস জলটা আমাদের দিচ্ছে ময়নাবাবু মোভাই। আমরা বীরেন রায় রোড ইস্ট থেকে জলটাকে সোজা নিয়ে আসছি। কিছুদিন দাঁড়ান, আমাদের মাস দুয়েকের মধ্যে এই কাজটা হয়ে যাবে। আর স্যার আরেকটা সমস্যা। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আরেকটা সমস্যা, আমাদের পাড়ার ভিতরে একটা পুকুর রয়েছে, যেখানে নাকি পানায় পুরো ভর্তি হয়েছে দীর্ঘদিন যাবত। কি ভর্তি হয়েছে? পানা। পাড়ার লোকেরা মিলে একটা কোন লোককে ধরে তুলাতে পারছেন না। পাড়ায় এখন কেউই সেরকম মেয়ে নেই, বুঝলি? উদ্যোক্তা বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করি না। আমরা তুলে দেবো, আবার পানা পড়বে। তাহলে প্রত্যেক বছর পানা তুলবো না আপনার রাস্তা করবো, জল করবো, কোনটা করবো? না, সে তো স্যার সবার প্রাইভেট পুকুরে যদি আমরা পানা তুলতে যাই, তাহলে কর্পোরেশনের যা বাজেট আছে সেটা পানা তুলতেই লেগে যাবে। তখন আমরা জল করতে পারবো না স্যার। আমার পাড়াতে আমি করি, আমার পাড়াতে আমাদের লোকাল ক্লাব থেকে আমরা করি। আচ্ছা স্যার, একটু জলের সমস্যাটা। জলের সমস্যা আপনাকে কথা দিচ্ছি 2 মাসের মধ্যে মিটে যাবে। আর শহরেরটাও স্যার হয়ে যাবে না স্যার? হ্যাঁ, হয়ে যাবে। অলরেডি পাইপলাইন আমাদের হয়ে গেছে, করে দিচ্ছি ভিডিও। আপনার অ্যাড্রেসটা একটু বলুন তো দাদা। 45 সতীন সেন পল্লী, ক্যালকাটা 61। ঠিক আছে, আমি কালকে লোক পাঠিয়ে দেখে নি আপনাদের ওই রাস্তাটা পাইপ পড়েছে কিনা। আর হ্যাঁ, মেন রোড দিয়ে স্যার পাইপ পড়ে গেছে। প্রচুর জল হবে, মানে আপনি ওই জায়গাটা যে জল একবারে মেন রোড থেকে, আমি বলছি মেন রোড থেকে হয়তো শান্তিদুর সংঘ ক্লাবটা আপনার যেখানে পাম্পটা রয়েছে হয়তো 30 ফুট হবে, বুঝলেন স্যার? 30 ফুটের মতন। ওই ভেতরে গিয়ে একটা মন্দির আছে ওইখানটা? অতটাও না স্যার, বাস স্ট্যান্ড টার্মিনাস যে রয়েছে আমাদের, হ্যাঁ ওই টার্মিনাসটার গাড়ি, গ্যারেজের পাঁচিলের গাড়ি। আমি ওখানে গেছি। হ্যাঁ, শান্তিদুর সংঘ স্যার, একবারে মেন রোড থেকেই দেখতে হবে শান্তিদুর সংঘ, ওইখানেই পাম্পিংটা। ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু দেখবেন স্যার। এটা একদম 127 শুরু। একটা আমাদের বাজেটে একটা বইয়ের মধ্যে একটা ভুল ছাপা হয়ে গেছে, সেই জন্য আমি এটা আপনাদের সামনে কারেক্ট করছি। আমাদের বড় মানে অ্যাডেড এরিয়া আমাদের একটা ফিজ 100 টাকার থেকে 500 টাকা করা হয়েছিল, যেটা হচ্ছে ফেরুল ক্লিনিং চার্জেস।
কিন্তু যেহেতু কলকাতা কর্পোরেশন এখন পুরোটাই এক, এটা আগে অ্যাডেড এলাকায় না হতো, কারণ এখানে আমাদের গ্যাং ছিল, তারা এখানে আমাদের ফিজ লাগতো না, আর অ্যাডেড এলাকায় আমাদের ফিজ লাগতো যেহেতু কন্ট্রাক্টরকে দিয়ে করাতে হতো। কিন্তু যেহেতু আমরা কলকাতাটা এক ভাবে, সেই জন্য এই ফিজটাকে আমরা তুলে দিচ্ছি, 500 টাকা করা হয়েছিল, এটাকে তুলে দিচ্ছি। এটা যেরকম কলকাতায় কোথাও ফিজ লাগে না ফেরুল পরিষ্কার করতে, সেরকম অ্যাডেড এলাকাতে কোথাও ফেরুল পরিষ্কার করতে কোনো ফিজ লাগবে না। আরেকটা হচ্ছে যে আমাদের একটা সমস্যা হচ্ছিল বিল্ডিং ডিপার্টমেন্টে, যে আমরা এখন কম্পালসারি সব ইউডিপি করে দিয়েছি, অর্থাৎ অনলাইনেই সব স্যাংশন। কিন্তু আগে কিছু কিছু প্রজেক্ট যেটা ইউডিপি ছাড়া স্যাংশন হয়েছিল, মানে ফিজিক্যাল ফাইলে স্যাংশন হয়েছিল, শুধু সেইগুলো যারা ফিজিক্যাল ফাইলে হয়েছিল সেটা এখন আর হচ্ছে না, আগে হয়েছিল। তাদের সিসি দিতে অসুবিধা হচ্ছে, কারণ তাদের ওটা আপলোড করা নেই, অথচ তারা বলছে এখন আমরা তাদের বলেছি যে আবার এতে দাও, সুতরাং মিসম্যাচ হচ্ছে, আমরা দিতে পারছি না। সেই জন্য শুধু যারা ফিজিক্যাল প্ল্যান স্যাংশন নিয়েছে তাদের ক্ষেত্রে শুধু আমরা ফিজিক্যাল সিসি দেব, কিন্তু এখন আর ফিজিক্যাল আমাদের জমা নেওয়া হবে না, কিছুই না, এক্সেপশনাল ছাড়াই ডাইরেক্ট ওনার অফিস ছাড়া ডাইরেক্টলি নেওয়া হবে না, আর সিসিও দেওয়া হবে না। যাদের ওই সময় দেওয়া হয়েছিল ফিজিক্যাল প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে ফিজিক্যাল সিসি আমরা কিছুদিনের জন্য অ্যালাউ করছি। আগে হয়েছিল যখন আমাদের এই ইউডিপি সিস্টেম আসেনি তখন ফিজিক্যাল হয়েছিল, এবার 2 বছরের মধ্যে তো আর সব প্ল্যান সব বাড়ি কমপ্লিট হয়নি, সুতরাং তাদের যাদের হয়েছিল তাদের এখন তারা আসছেন, আমরা বলছি যাও, যেহেতু আমাদের অফিসারদের বলা আছে যে সবই ওখান দিয়ে করো, কিন্তু সেটা আমাদের নিশ্চয় না মিসম্যাচ হয়ে যাচ্ছে, মানে যেটার প্ল্যান নেই সেটা সিসি হবে কি। শুধু তাদের ক্ষেত্রে আমরা এটা কারেকশন করেছি, যাদের সেই সময় স্যাংশন নেওয়া ছিল, ম্যানুয়াল নেওয়া ছিল, তাদের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিসি দেবো ওই সময়কার। এখন 100% আপনাকে এটাই জমা পুরোনো প্ল্যান, 2-3 বছর আগেকার যে প্ল্যান, যখন আমাদের এই সিস্টেমটা হয়নি তখন তো অনেকে জমা দিচ্ছে, এখন বাড়ি করছে, বাড়ি হয়ে গেছে, তার এখন তার হ্যাঁ 142 এখনো ফিজিক্যালি হচ্ছে, যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে তো নেই যে যত ভাড়াটে তার জন্য কত টাকা এটা দেখতে হয়, আর এটা অনলাইনেও হয় না, কারণ ভাড়াটেরা কোনটা কোনটা আছে কোনটা কোনটা চলে গেছে সেগুলো সব ডিক্লারেশন নিতে হয়, ভাড়াটে এনওসি লাগে, সেই জন্য আমাদের ওটা এখনো 100 টাকার চার্জ ছিল, সেটা ব্যবহার হয়ে গেল। আগে 100 টাকা ছিল, সেটা বাজেটে ভুল করে 500 টাকা করা হয়েছে, কিন্তু কলকাতায় যেহেতু আমরা কোথাও নিই না, ওখানে আমরা নেব না। বলছি 98 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করেছিলেন সম্পত্তি জোর করে তার উপর নির্মাণ হচ্ছে, এটা থেকে বড় বিষয় যেটা আপনি বললেন যে আপনি বিনা থাকি কলকাতার মেয়র প্লাস হচ্ছে রাজ্যের মন্ত্রী, আপনার জমি দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কি হবে? বেহাত হয়ে যাচ্ছে, মানে না দেখলে যেরকম আমার এক বন্ধু মারা গেছে, তার 2 মেয়ের বাইরে বিয়ে হয়ে গেছে, বারুইপুরে তাদের একটা বাগান বাড়ি ছিল, একজনকে সে কেয়ারটেকার রেখে দিয়েছে, তারপর 20 বছর যায় না, মেয়েরা সব বাইরে বাইরে বিয়ে হয়ে গেছে। আমার থেকে সিনিয়র দাদা এই রাজবাড়ি অঞ্চলেই থাকতো, তারপরে তার স্ত্রী থাকে হলো আমাদের এতে নবনীরে, মানে আমার চেতলায় আমাদের মানে হোম ফর এজেড। তো তারপরে যখন তার আবার জামাইরা এলো বাইরে দিয়ে, তারা এসে দেখলো যে ওই রেকর্ড ফেকর্ড তার এসব চেঞ্জ করে নিয়েছে, তার যে কেয়ারটেকার ছিল তার নামে নিজের নামে রেকর্ড করে নিয়ে পঞ্চায়েত তারা জানেই না যেটা ওই মালিক। তারপর সে ওখানে ঝামেলা, এরা তো যেতেও পারবে না, তারপর ওখানে বসে আমি ওখানকার লোকাল পঞ্চায়েতদের বললাম, গিয়ে তখন একটা বন্দোবস্ত করে কেয়ারটেকারে কিছুটা দেওয়া হলো, কিছু করে পেল। হ্যাঁ, এগুলো আমি ডিজিকে বলেছি এগুলো ভেঙে দিতে, যেখানে অলরেডি আমাদের পে অ্যান্ড ইউজ আছে, আর যেখানে ওই অনেকগুলো দোকানদার থাকে, কিছু বাজার থাকে যেখানে পে অ্যান্ড ইউজ নেই, সেখানে একটা শৌচালয় করতে হয়, নাহলে রাস্তায় করে দাঁড়িয়ে।
কিন্তু সেটাকে একটা কোনো মেকানিজম তৈরি করতে হবে, কারণ ওইরকম ভাবে এখন তো লোকে গুটকা টুটকা খায়, তো খেয়ে ওগুলো শৌচালয়ে ফেলে। দেখবেন যে বাথরুমে গেলে আমাদের যেগুলো এখন বস্তি, মানে যেটাকে এখন আমরা বলি উত্তরণ বলি, সেখানে গেলে দেখবেন যে বাথরুমের মধ্যে দরজাগুলো ফুটো ফুটো হয়ে রয়েছে। তার কারণ ওই বাথরুমে বসে বিড়ি খেতে হয়, খেয়ে ওগুলোকে আবার ফুটো করে, যাতে ওখান থেকে গরম না লাগে, একটু একটু হাওয়া আসে, সেখানে ফুটো করে। তো এই সব কিছু মানুষের বদ অভ্যাস কয়েকজনের আছে, সেইগুলোর জন্য এই পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আমার বাড়ি কতদিন ওই দরজা ভেঙে পড়ে যাবো। আপনি বারবার বলা সত্ত্বেও ওয়াটার বডি বোঝানোর বিষয়টা রোগে পরিণত হয়েছে, এটা বন্ধ করা যাচ্ছে না। 32 লক্ষ্মী প্রেস, কাশীপুর উদ্যানবাড়ির অপোজিটে একটা বড় পুকুর, যেখানে বোঝানো চলছে, এলাকার লোকেরা কমপ্লেন করছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে কাউন্সিলর জানা সত্ত্বেও কোনো স্টেপ নিচ্ছে না। না না, এগুলো হলো কি হয় জানেন তো, ইজিলি কাউন্সিলর জানা, কাউন্সিলর কি করবে? এটা হচ্ছে আপনার জমি, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি এবার প্রমোটারকে দিয়ে বা অসৎ উদ্দেশ্যে আপনি বোঝাই করছেন, মানুষ কমপ্লেন করবে, আমরা এটা অ্যাকশন নেব, বা ফিশারিজ ডিপার্টমেন্ট এমন কেস দেবে যে সে জেলে ঢুকে থাকবে, বেলও হবে। এটা মানুষকে জানতে হবে। এটা সব থেকে সুবিধা যে আমার দায়িত্বটা আমি কাউন্সিলরের ঘাড়ে দিয়ে দিলাম, হলো হলো, না হলো না হলো, বল নিজের পায়ে কেউ রাখে না। সবকিছু কাউন্সিলরের পক্ষে সম্ভব, সবকিছু মেয়রের পক্ষে সম্ভব। এটা দিলে আমরা ফিশারিজ একটা কেস করব। আমরা চেষ্টা করি, আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে পুকুরটাকে অন্তত ওই নিয়ে গিয়ে জেসিবি নিয়ে গিয়ে ওটাকে তুলে নাও, রেস্টোর করা, এটা আমরা চেষ্টা করি। এখন কিছু কিছু দুষ্টু লোক থাকবে, তারা এটা চেষ্টা করবে, আর আমার আপনার মতন সচেতন মানুষ থাকবে যেটা এটাকে আটকাবে, তবেই তো পয়সাদের কোর্টগুলো চলবে। কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখান, মথুয়া 100% ভারতীয়, তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন? কেয়া কি না, মানে এনআরসি এগুলো হচ্ছে এই দেখানো, ললিপপ দেখানো। আমি কেন আমাকে মনে করবো যে আমি ওপারের লোক? আমি 100% ভারতীয়। আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে। যদি মতুয়াকে নতুন করে দেওয়া যায়, কি বলে, ওই দিয়ে নতুন ভাবে যদি নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কি করে? আগে তাকে তো আগে ভারতীয় হতে হবে, তারপরে জিততে হবে, পার্লামেন্টে যেতে হবে, তারপরে সেন্ট্রাল, তার মানে ইলিগাল সেন্ট্রাল মিনিস্টার। এটা আমরা বলছি না, ওটা বলছে ওই বারবার করে লালিপপ দেওয়া। না না, এটা বলাটা দরকার নেই, কারণ ভারতবর্ষের অঙ্গে মথুয়া ভাইয়েরা হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা বাংলার মানুষ, আমরা একসাথে থাকি, একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। কেন এই ডিফারেন্স, কেন এই ভেদাভেদ থাকবে? কোথাও হিন্দু মথুয়া ভেদাভেদ, কোথাও মথুয়া মুসলমান, কেন এগুলো থাকবে? আমরা সবাই বাংলার, আমরা সবাই ভারতীয়। কবে একটা ওখানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, কি আমাদের বাংলা ভাগ হয়েছে, সেইগুলোকে নিয়ে এখন কেন এগুলো? আমরা যারা এপারের আমরা এপারে, যারা ওপারে থাকে তারা ওপারে। আগে তো ওই মোটা মতন লোকটা কি নাম জানো? হ্যাঁ, উনি এসেছিলেন, এসে 35 বলবেন, इस बार 35 पार। তার আগে ওনারা বলেছিলেন इस बार 200 পার হয়ে গেল, পকার পার। এবার যে এগুলো বলে ইলেকশনের সময়, আপনারাও সাংবাদিকরা লাফাতে থাকে। আসলে এখানে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। যতই আপনারা দেখান এখানে ওখানে কি খালি ফালি, কোথায় যেন কি হয়েছে, ওসব টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানে, এবং বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন 50 বছর হয়নি, সেই উন্নয়ন করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, সোশ্যাল রিফর্ম করেছেন। তাই মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। প্রধানমন্ত্রী বলেছেন টিএমসি মানে ন্যায় আর করাপশন। টিএমসি স্কিমকে স্ক্যামে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। স্কিমকে
এগুলো হচ্ছে প্রচার, এগুলো হচ্ছে প্রচার। বিজেপি তো হয়েছে, আজকে যে তখন এখন উনি সরকারে আছেন তাই কেউ কিছু বলতে পারছে। ওদের যে স্ক্যাম গুলো আছে, ওদের যে ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই সব স্ক্যাম যেদিন ও সরকারে থাকবে না সেদিন তো বেরোবে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতার প্রতীক, সততার প্রতীক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না। ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই কেউ না কেউ কিছু অন্যায় করেছে, তার শাস্তি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এইগুলো বলা মানে চিপ পলিটিক্স করা। আপনারা কেন্দ্রে বঞ্চনার কথা বলছেন, 100 দিনের টাকা আবাস যোজনা, প্রধানমন্ত্রী বলছেন যে তৃণমূলের চাইলে কেন্দ্রের যোজনার সুবিধা পাবে, তৃণমূলের পুনরাবাসা সেটা ঠিক করেছে। শোনেন, উনি বাংলার বঞ্চনা দিচ্ছেন না। বাংলায় যদি তোলাবাস থাকে তাকে তো অভিষেক ব্যানার্জি বলেছে যে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা করুন। যদি কেউ 100 দিনের টাকা চুরি করে থাকে, 2-5টা লোক তাদের আইন অনুযায়ী ব্যবস্থা করেন। তার মানে এই নয় যে আপনি 50 লক্ষ মানুষের টাকা খাটিয়ে আটকে রেখে দেবেন। আপনি তো কাকে করছেন? যদি কেউ অন্যায় করে থাকে তাকে তো শাস্তি দিচ্ছেন না, যে খেটে ন্যায্য টাকা পাবে তাকে আপনি শাস্তি দিচ্ছেন। আসলে আপনি বাংলাকে বঞ্চনা করছেন। আপনি ভুলতে পারছেন না যে বাংলা আপনাকে ইসবার 200 পার আপনাকে করে দিয়েছে পকার পর, তার বদলা নিচ্ছেন আপনি বাংলার মানুষের। এগুলো বেকার, এগুলো অনেকদিন আগের থেকে হয়ে রয়েছে। এই প্রকল্পগুলো চলছিল, এখন এগুলো দেখানোর জন্য এবং পাবলিসিটির জন্য। উনি এমনি পাবলিসিটি মাস্টার। এখন ব্যাপারটা হচ্ছে যে গায়ে মানে না আপনি মোড়, হাম ইয়ে কিয়া হাম ও কিয়া। আর এটা নর্মাল প্রসেসে সারা ভারতবর্ষে, এইমস তো শুধু বাংলায় হয়নি, সারা ভারতবর্ষে এইমস এটা পলিসি ছিল যে আস্তে আস্তে এইমসের হাসপাতাল সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা করে। এবং এই কল্যাণী মসজিদ আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এইমসের জন্য অলরেডি দেওয়া হয়েছিল। প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে। এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি, আমি বলাটা কৃতিত্বের নয়। আমরা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু এই আমি করেছি এই আমিত্বটাই ওনাকে খেয়ে নেয়। এগুলো সব বেকারের কথাবার্তা। প্রধানমন্ত্রীর এতে গলায় এরকম চিপ পলিটিক্স মানে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তিনি সিএ এর কথা বলেছেন। প্রধানমন্ত্রী দপ্তর না, তাই তিনি সিএ নিয়ে চুপ রয়েছেন। সিএ কে শান্তনু ঠাকুরকে আমি বললাম, তাহলে তো বেআইনি মিনিস্টার। তার মানে যদি অমিত শাহ বলে থাকে সিএ, তাহলে উনি বেআইনি মিনিস্টার। আবার ভারতের নাগরিক আবার নতুন করে নাগরিকত্ব হতে হবে। কে কাকে তাড়াবে? কিছু মানুষকে করছিল, ওই ধান্দা করে কিছু মানুষকে করছিল, বিশেষ করে মতুয়াদের, তাদের ওই আধার কার্ড ক্যান্সেল করছিল। ঠেলা খেয়েছে, আবার সব আধার কার্ড রিনিউ করতে হয়েছে। ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সজাগ হয়ে রয়েছে, সাথে সাথে প্রোটেস্ট। ভোটের দিনক্ষণ ঘোষণা হলো না, কেন্দ্রীয় বাহিনী এসে গেল, অতি সক্রিয়তা। আমাদের মানুষ ভোট দেবে, মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা আছে। আপনি কেন্দ্রীয় বাহিনী পাঠান, সেন্ট্রাল কি বলে ইউএনও ফোর্স আনান, আমাদের কিচ্ছু যায় না। বাংলার মানুষ উন্নয়ন দেখবে, বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডার দেখবে, বাংলার মানুষ স্বাস্থ্যসাথী দেখবে, বাংলার মানুষ কন্যাশ্রী দেখবে, বাংলার মানুষ সবুজ সাথী দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো যেগুলো বন্ধু হিসেবে বাংলার মানুষকে সাহায্য করছে সেগুলো নিয়ে থাকবে। আর বাংলার উন্নয়ন দেখে বাংলার মানুষ ভোট দেবে। বাংলার মানুষ ওই কে রুট মাছ করছে, কে রাইফেল নিয়ে ঘুরছে, ওসব বাংলার মানুষ দেখবে। উনি অনেক কিছু ওই সময় বলে গেছিলেন, এটা বাংলার মানুষ বিশ্বাস করেন না। ভাঙা রেকর্ড
কাটা রেকর্ড বেজেই যাচ্ছে আর আপনারা সেটা নিয়ে আমাকে কোশ্চেন হ্যাঁ কেএমসি বলো আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে থাকুন আমার এত টাইম নেই যে আপনাকে সারাদিন ধরে প্রধানমন্ত্রী জবাব দেবো प्रधानमंत्री हमारे काছে এত ইম্পর্টেন্ট केएमसी बताइए दादा अलीपुर चिड़ियाखाना के ठीक सामने एक प्याऊ का उद्घाटन आपने कुछ साल पहले किया था काशी विश्वनाथ समिति के साथ मिलकर एक प्याऊ का अभी वहाँ क्या हुआ है कि जितने दुकानदार जो पानी का बोतल बेचते हैं वो सब वहाँ उसको गोडाउन बना दिए हम देख ले रहे हैं और वहाँ की पब्लिक जो है वो प्याऊ से पानी हम अभी तुरंत आप बोले हैं हमको ये जानकारी नहीं था हम तुरंत देख लेंगे आज ही देख लेंगे अभी हम निकलने का टाइम में हम वहाँ जाएंगे বিস্ফোরক এবং তার পাশাপাশি তাপসরায় আজকে পুনর্বাস নিজে শুরু করবার গ্রেপ্তারি দাবি করেছে বলছে যখন ভুবনেশ্বরে চিকিৎসা করেছে সেই দিন দিয়ে দিল দেখুন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে আমি থাকছি কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে কালকে বলছেন যে আমি মুখপাত্র সেই কারণে আমার মুখ দিয়ে অনেক কিছু বলতে হয় আমার সাথে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে কিন্তু অনেক নেতারা রয়েছেন তারা গোল গোল করে উত্তর দিচ্ছেন আর খারাপ হচ্ছে আমি বা আমাদের কোনো মুখপাত্র আমি শুনিনি শুনলে জবাব ঠিক আছে থ্যাংক ইউ নির্বাচন কমিশনের স্কুল রেট আছে আগের থেকেও বেশি দফা ভোটও কেন্দ্রীয় বাহিনী আমি আগেও আপনাকে বললাম ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়ে নিয়েছেন এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং আমাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে এখানে বিজেপি যাই ফন্দি করুক কিছু করতে পারবে না